কথাগুলো আদৌ অর্থির উপর প্রভাব ফেললো কিনা কে জানে, কিন্তু কান্না বন্ধ করলো। বউকে শান্ত হতে দেখে ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালো। তখনই তাদের কানে ভেসে এলো হর্নের আওয়াজ। নির্ভার কপাল কুঁচকালো। এখানে আবার গাড়ি এলো কোথা থেকে? শব্দটা অর্থিও শুনল, জানে না কে এসেছে। তবুও তার মনটা কেমন করে উঠল। বাপের বাড়ির কথা স্মরণে এলো। কেউ আসেনি তো দেখতে। কী সব ভেবে উঠে নির্ভারের আগে দৌড়ে ঘর থেকে বেরিয়ে এলো। নির্ভার বোধহয় মেয়েটার মনের অবস্থা বুঝলো। যদি মেয়েটার ভাবনা মতো কেউ না আসে তাহলে নিশ্চয়ই মেয়েটার মুখ আধারে ভরে উঠবে ভেবে নিজেও তার পিছু ছুটল। দরজা অবধি আসতেই কানে প্রবেশ করলো অর্থির উচ্ছ্বাসিত গলার স্বর। ভাবি, ভাইয়া। গাড়ি থেকে নিজের ভাই আর ভাবিকে নামতে দেখে অর্থি উচ্ছ্বসিত স্বরে চিল্লিয়ে উঠল। খুশিতে চোখ দুটো টলমলো করে উঠল। নিশাদ গাড়ি থেকে নেমে নিচে আগে দৌড়ে এসে ননদকে জড়িয়ে ধরল। নিচে উচ্ছ্বসিত কণ্ঠে শুধালো, কেমন আছো আপু? ভালো ভাবি, তুমি কেমন আছো? ভালো। দুই পুরুষ দুপাশ থেকে দাঁড়িয়ে শুধু নিজেদের বউদের কাণ্ড দেখল, তবে কোনো কথা বলল না। অর্থি ভাবিকে ছেড়ে ভাইয়ের সামনে গিয়ে দাঁড়ালো। ভাইকে জড়িয়ে ধরে কণ্ঠটা খাদে নামিয়ে শুধালো, কেমন আছো ভাইয়া? বাড়ির সবাই কেমন আছে? রায়ান বোনের মাথায় হাত বুলিয়ে শান্তস্বরে জবাব দিল, তুই ভালো থাকলে সবাই ভালো থাকে। তুই ভালো আছিস তো? অর্থি ভাইকে ছেড়ে তার মুখপানে তাকে খুশি বদনে প্রত্যুত্তরে জানালো। তোমার বোনও ভালো আছে ভাইয়া, আর ভালো থাকবেও সবসময়, দেখে নিও। বোনের জবাবে কিঞ্চিত ঠোঁট প্রসারিত করল। রায়ান ছোট বোনকে সূক্ষ্ম নজরে তাকিয়ে দেখল। বোন তার স্বল্প দামি একটা সুতির শাড়ি পরে আছে। আঁচলখানা ওড়ে আসার সময়ই মাথা থেকে পড়ে যেতে দেখেছিল। অলংকার যা আগের জিনিসই পরে আছে। ছোট বোনকে যেন শাড়িতে বড় বড় মনে হলো। এই সাধারণের মাঝে থেকেও যেন বোনটার সৌন্দর্য একটু বেড়েছে, হয়তো ভালোবাসার মানুষটাকে পেয়েও যাওয়ার ফল। আর্থির চোখ পড়ল একপাশে নির্ভারের মামা মামিও দাঁড়ানো দেখে খুশি হয়ে তাদের সাথে কুশল বিনিময় করল। তারাও এসেছে নিশাদদের সাথে। নিতু বেগম ফোন করে নোমানবাবুকে সবই জানিয়েছে, তাই নিশাদ এখানে আসবে শুনে তারাও চলে এসেছে, যাতে এই সুযোগে নতুন বউ দেখাও হয়ে যায় আর মেয়ের সাথে আর একটু সময় কাটাতে পারে। যদিও তারা ওর থেকে আগেও দেখেছে, কিন্তু এমন কাণ্ডের পর বোন বাড়ি তো একবার আসা দরকার। তাই নির্ভারও মামা মামিকে দেখে খুশি হলো। প্রতিবার যখন সময় করে বাড়ি আসে তখনই গিয়ে তাদের চোখের দেখা দেখে আসে। কাছাকাছি বাড়ি কিনা, যেতে সময় বড়জোর আধা ঘন্টা লাগে। তাছাড়া আত্মীয় বলতে তো শুধু এই দুটো পরিবারই দুজনের আছে। নিজের মাকে আগে ফোন করে বাড়ি ফিরতে বলল নির্ভার। নিশাদ ভাইয়ের পাশে এসে অভিমানী কণ্ঠে আওড়ালো, কিরে ভাইয়া, আমার ননদকে ভালোবেসে বিয়ে করে ফেললি আর আমাকে একবার জানালি না পর্যন্ত? এই ভালোবাসিস তুই আমাকে? নির্ভার এত বোকা নয়। তার পাগল বউ যে তার বোনকে সব জানিয়েছিল তা ভালোই জানে। আর নিজেই কি বা বলবে? প্রেম কি ছিল নাকি তাদের মাঝে? আর যা ছিল তা বলার সময় করেছিল। সারাক্ষণ তো অনিশ্চয়তার ভেতর পড়ে থাকতো। ভেবে আলতো হেসে বোনের মাথার চুলগুলো এলোমেলো করে দিয়ে বলল, সরি রিশু সোনা, কিন্তু বিশ্বাস করো, বলার মতো তেমন কোনো সম্পর্ক ছিল না। আই থিঙ্ক সবই জানিস তুই। রাগ করিস না ভাইয়ের উপর। হ্যাঁ, ভাইয়ের কথা মেনে নিলেও চুলগুলো এলোমেলো করে দেওয়ায় রেগে গিয়ে বলল, তো আমার চুল কেন এলোমেলো করছিস? আমার চুলের সাথে তোর কিসের শত্রুতা বলতো? বোনের রাগ দেখে নির্ভর একটু শব্দ করে হেসে দিয়ে বলল। এটাকে শত্রুতা বলে না পাগল, ভালোবাসা বলে। বোনের জবাবে নির্ভর আরেকটু হেসে দিল। সামান্য দূর থেকে রায়ান সব দেখল শুনল। নির্ভরকে ডেকে উঠল। নির্ভার, এদিকে এসো। নির্ভর ডাক শুনে কাছে যেতেই রায়ান গাড়ির ডিকি খুলে কিছু জিনিস দেখিয়ে বলল সেগুলো ভেতরে নিয়ে রাখতে। আসার সময় সে বোনের জন্য পছন্দের কিছু খাবার জিনিস কিনে এনেছে, সাথে ফল মিষ্টি। নিজেও আসার সময় এই গ্রামের মার্কেট থেকে একটা জামা কিনে পড়েছে, নয়তো নির্ভরের টি শার্ট পরেই তাদের বাড়িতে আসতে তার ভীষণ অস্বস্তি হচ্ছিল। গাড়ির শব্দ শুনে আর অর্থির তখনকার চিৎকার শুনে আশেপাশের ঘরগুলো থেকে অনেক মানুষ বেরিয়ে রায়ানদের দেখছিল। নিশাদদের তো সবাই চেনে, কিন্তু নতুন বউয়ের ভাই এসেছে কথা, তাও আবার এত বড় গাড়িতে চড়ে। সবার দেখার কৌতূহল তো হবে। নির্ভরের চাচা চাচিরা দরকার ছাড়া খুব একটা তাদের ঘরে যায় না, কথাও কমই বলে। কিন্তু নির্ভরের ছোট ছোট ভাই বোনেরা সবসময় তার মায়ের কাছেই থাকে, যত সময় তার মা বাড়িতে থাকে। নির্ভর সেই ছোট ভাই বোনদের ডেকে সবাইকে ফল মিষ্টি খেতে দিল। নিশাদদের সবাইকে নিয়ে ঘরে বসতে দিল। বউয়ের বা মায়ের অপেক্ষা করলো না, সবাই তো আপন। তাই নিজেই ফল কেটে মিষ্টি শহর কিছু খাবার নিয়ে রায়ান সহ সবাইকে খেতে দিল। নির্ভরের কাছে অর্থি লজ্জা পেল। ইস, সে থাকতে তার স্বামী খাবার এনে দিচ্ছে। এখন যদি তার মামি শাশুড়ি কিছু মনে করে, কিন্তু তার মুখের রিয়াকশন দেখে কিছুই বুঝল না অর্থি। নির্ভরকে কাজ করতে দেখে নিশাত মজা করে বলে উঠল, বাহ ভাইয়া, বিয়ে করতেই তো বেশ উন্নতি হয়েছে তোর। কাজ করে খাওয়াচ্ছিস যে।
এমনভাবে বলছিস আগে কখনো তোদের কাজ করে খাওয়াইনি। ভাইয়ের জবাব পেয়ে নিশাত হেসে উঠল। সে তো শুধু মজা নিতে বলেছে। অর্থি লজ্জা পেয়ে নিশাতের কাছে এসে ঝুঁকে ফিসফিসিয়ে বলল। ভাবি প্লিজ চুপ থাকো, সবার সামনে লজ্জা পাচ্ছি আমি। নিশাত বোধহয় বুঝলো অর্থিকে, তাই মা বাবার সামনে আর কোনো মজা উঠল না। তাদের খাওয়ার মাঝে নিতু বেগম চলে এলেন, সবার সাথে কুশল বিনিময় করলেন। রায়ান ভেবেছিল একটু থেকেই চলে যাবেন, কিন্তু নিতু বেগম আজ তা মেনে নিলেন না। সেদিন ছেলেটা বোনকে রেখেই চলে গেছিল। ছেলেটা তার বৌমার ভাই আরও তার জামাই, তাহলে কিভাবে যেতে দিবেন? রায়ানও থেকে গেল। নির্ভর ভেবেছিল দুপুরে গিয়ে বিকেলে টিউশনি ধরবে, কিন্তু ছেলেটাও যেতে পারল না। নিতু বেগম নতুন জামাই আদর করার জন্য নিজের ভাবিকে নিয়ে কাজে লেগে পড়লেন। নিতু বেগম রান্না করছেন আর পূর্ণা বেগম সাহায্য করছেন। নিশাত বসে বসে আপল চিবোচ্ছে আর অর্থি পাশে দাঁড়িয়ে রান্না দেখছে। নিশাত খেতে খেতে হঠাৎ মজা করেই ননদের উদ্দেশ্যে শুধালো। আপু, তোমার শাশুড়ি তোমাকে আবার বকা দেয় নাকি? তোমাকে দিয়ে আবার অনেক কাজ করায় না তো, দজ্জাল শাশুড়িদের মতো? নিতু বেগম শুনেও কিছু বলল না মেয়েকে। অর্থি বিব্রত বোধ করলো শাশুড়িদের সামনে এভাবে বলায়। বিব্রত স্বরেই বলল। এসব কি বলছো ভাবি? বকবে কেন? চুপ করো তুমি। ননদ তার মজা বুঝতে পারেনি দেখে নিশাত চাপা হাসল। দুঃখ প্রকাশ করার মতো করে বলল। আমার ফুপি অতটা খারাপ না বুঝলা, তবে শিক্ষক মানুষ তো, তাই একটু রাগ বেশি আর মেজাজ আর সবসময় একটু হট থাকে। তাই তুমি একটু সামলে থেকো বুঝলে আপু, যা বলে তা শুনো কেমন? এমন করে বলায় অর্থি বোধহয় একটু ভয়ে পেল। আবার ভাবি থামছে না দেখে অসহায় বোধ করলো। সে কিছু বলবে তার পূর্বে নিতু বেগম ওনার কাজ অব্যাহত রেখে মেয়ের উদ্দেশ্যে চাপা হেসে বলে উঠল। তা তোর ওপর কবার মেজাজ দেখাচ্ছি আমি? আর কি কি অভিযোগ আছে ফুপির প্রতি? নিশাত মুখের ভাবগতি স্বাভাবিক রেখে জবাব দিল। সে তো তুমি আমার ফুপি হও তাই হয়তো আমার ওপর মেজাজ দেখাওনি, কিন্তু বৌমাকে তো দেখাতেই পারো। শত হোক শাশুড়ি বলে কথা, তাও গ্রামের শাশুড়ি। শোনো ফুপি, শাশুড়ি হতে হলে আমার শাশুড়ির মতো হবা বুঝলা। পূর্ণা বেগম শুধু এখানে নীরব দর্শক। অর্থি হা হয়ে এদের কথা শুনছে। নিতু বেগম আরেকটু জোরে হেসে দিয়ে বলল। তা তোর শাশুড়ি বুঝি খুব ভালো, খুব ভালোবাসি বুঝি তোকে? ভালোবাসে তো, ছেলের থেকেও আমাকে বেশি সাপোর্ট করে। সবই ঠিক আছে বুঝলা, খালি একটু গম্ভীর। ছেলেটাকেও তেমন তৈরি করছে। শেষ কথাটা বাচ্চাদের মতো মুখ লটকে বলল। শুনে আর দেখে সবাই হেসে উঠল, সাথে নিশাত নিজে একটু হাসল। অর্থির পানে তাকিয়ে বলল। আমি কিন্তু মজা করছিলাম ভাবি, ভয় পেও না, আমার ফুপি অতটাও খারাপ নয়। ভাবির কথায় কিঞ্চিত হাসল অর্থি। অর্থি জানে না ভবিষ্যতে কি হবে, কিন্তু তার শাশুড়ি এখন অবধি তার সাথে কোনো মুখ কালো করে কথা বলেনি। তবে কথা খুব বেশি একটা বলেন না, দরকারি কথা ছাড়া। নিশাত হেঁটে গিয়ে নিজের ফুফির পাশে দাঁড়িয়ে ফুফির কাঁধে থুতনি ঠেকিয়ে বলল। তুমিও মেয়েটাকে দেখে রেখো ফুপি, আপু কিন্তু ভীষণ আদরে বড় হয়েছে। যদি কখনো তোমার জন্য বা ভাইয়ার জন্য কষ্ট পায়, তাহলে ও বাড়ির সবাইও অনেক কষ্ট পাবে। একটা মাত্র মেয়ে তাদের। নিতু বেগম মুখে কিছু না বললেও মেয়ের হাতের উপর হাত রেখে ভরসা দিলেন। নিজের পরিবারের কথা ওঠায় অর্থের মনটা ভারী হলো। এসেছে পর থেকে কারোর সাথে একটু কথা বলেনি ভাইয়া ছাড়া। দেখা তো অনেক দূর, কেমন আছে তারা? তার কথা কি মনে পড়ে? নিশাত বোধহয় ননদের মনের অবস্থা বুঝলো, তাই পুনরায় হাসির কথা তুলে হাসির মজায় মত্ত হলো। দেখতে দেখতে বেলা গড়ালো। নির্ভর আর নিশাতে যাওয়ার সময় এসে উপস্থিত হলো। রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া সম্পূর্ণ হতে ভালোই বেলা হয়েছে। এখন রওনা দিলেও পৌঁছাতে অনেক রাত হবে, তাই আর কেউ দেরি করতে চাইল না। স্বামী আর ভাই ভাবি চলে যাবে দেখে অর্থি মেয়েটা চোখ ভারী হলো। ওই পানিতে পরিপূর্ণ আঁখি দুটো দেখে নির্ভরের মন অশান্ত হলো। মেয়েটা এমন করলে কি করে যাবে সে? নীরবে বউয়ের পাশে দাঁড়িয়ে সবার আড়ালে বউর একটা হাত নিজের হাতে রাজলাই নিল, কিঞ্চিত দেহ হেলিয়ে ছোট করে উচ্চারণ করলো। তুমি যদি এভাবে সিক্ত আখিতে আমাকে বিদায় জানাও, তাহলে আমি গিয়ে কিভাবে ভালো থাকবো অর্থি? স্বামীকে হাসি মুখে বিদায় দাও। অর্থি যেন আরও কান্না পেল। অনেক কষ্টে আঁখি দুটোকে রোধ করতে সক্ষম হলো, যাতে পানি না গড়ায়। চোখে জল নিয়ে মুখে হাসি ফুটালো। তা দেখে নির্ভরও হাসলো। সবাইকে বিদায় জানিয়ে গাড়িতে চড়ে বসলো। নিশাত নিজের আব্বু আম্মু আর বাকি সবাইকে বিদায় জানিয়ে গাড়িতে চড়ল। নিশাতের চোখ দুটো পানিতে পরিপূর্ণ। ভেবেছিল আব্দুর কাছে 2 দিন থাকবে, অথচ একটা দিনই ঠিকমতো কাটাতে পারল না। আর কবে আবার এই মুখগুলো দেখবে কে জানে। রায়ান বউয়ের সিক্ত চোখ দেখল, বুঝলো সব, কিন্তু নির্লিপ্ত রইল। বউ কেঁদে কেটে গঙ্গা বানিয়ে দিক, তবুও সে বউকে রেখে যেতে রাজি না। এখন কাঁদছে, পরে সে মানিয়ে নিবে ভেবে নিজেও গাড়িতে চড়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। নভমণ্ডলের তারকারাজিরা মিটিমিটি করে জ্বলছে। ধরণীকে যেন খুশির ছিলিকে ভরিয়ে তুলেছে।
মাথার উপর আধারিয়া আসমানের বুকে মস্ত বড় এক চাঁদ ঝুলে আছে, ঠিক যেন এক ঝলমলের উপর পাত্র যা সবার মন কাটতে সক্ষম। আলো আধারিয়া রাতের নির্জন এক সড়কের উপর দিয়ে এগিয়ে চলেছে গাড়িখানা। বউটা পাশেই সিটে মাথা হেলিয়ে দিয়ে ঘুমিয়ে আছে। নির্ঘারকে নামিয়ে দিয়ে এই রাস্তায় আসার পর গাড়ির গতি যেন একদম শূন্যতে এনে রেখেছে। তড়িঘড়ি করে বাড়ি ফিরলেও বউকে ঘুমাতে দেখার পর যেন সেই ব্যস্ততা কেটে গেছে। গাড়ির গতি স্বাভাবিকভাবেই কমে ছিল, ফলস্বরূপ আসতে রাত গড়িয়েছে ভালোই। নিশাতের সিটটা পেছনের দিকে হেলিয়ে রাখা যাতে তার ঘুমাতে কষ্ট না হয়। এই মেয়েটা গাড়িতে একটু চড়লেই এত ঘুম পেয়ে যায় কেন? তবে ওই ঘুমান্ত মুখখানা দেখতে যেন তার মন উদ্গ্রীব থাকে। এই মুখ দেখেই যেন নির্বিঘ্নে কাটিয়ে দেওয়া যাবে পুরো একটা জীবন। ভাবনা সরসার পূর্বেই গন্তব্য শেষ হয়ে গেল। গেট পেরিয়ে গাড়ি সরাসরি গ্যারেজে ভরে রাখলো। ঘুমান্ত মেয়েটাকে বোধহয় আজ জাগাতে ইচ্ছে হলো না। গাড়ি থেকে নেমে অন্য পাশ দিয়ে গিয়ে মেয়েটাকে কোলে তুলে নিয়ে বাড়ির ভেতরে গেল। বউকে কোলে নিয়ে কোনো মতে বেল বাজাতে দরজা খুলে গেল। সামনে তার মা দাঁড়িয়ে আছে, চোখে মুখে একটু অবাক তর রেশ ফুটে আছে। মাকে সামনে দেখে কি একটু লজ্জা পেল রায়ান? বোঝা গেল না। মাকে পাশ কাটিয়ে উপরের দিকে অগ্রসর হলো। মা ছাড়া হলরুমে আর কাউকেই দেখা গেল না। হয়তো নিজেদের রুমে আছে বা বাড়িতেই ফেরেনি এখনো। ছেলে যাওয়ার পানে তাকিয়ে রিমি বেগম এক টুকরা হেসে বেড়ালো। বড় মিস্টার নেওয়াজ তাহলে ঠিকই বলেছিল। ছেলেকে ডেকে মুখে উচ্চারণ করলো। মেয়েটাকে 2 দিন রেখে আসতে নিয়ে এলে কেন? ওর পড়াশোনা আছে আম্মু। ছেলে থেকে ছোট একটু জবাব পেয়ে পুনরায় শুধালো। এখন কি খাবে তোমরা? কিছু করে দেব? আমি কিছু খাবো না আম্মু, তোমার বৌমার কথা বলতে পারছি না। রিমি বেগম আর প্রশ্ন করলেন না। রায়ান উপরে উঠে এলো। নড়াচড়া আর কথার শব্দ পেয়ে চোখ মেলে তাকালো। রায়ান তা দেখেও কিছু বলল না। নিশাত আশেপাশে পিটপিট করে তাকিয়ে শুধালো। আমরা চলে এসেছি। নিশাত বড় একটা হাম ছেড়ে ঘুম জ্বালানো কণ্ঠে বলে উঠল। আমাকে ডাকেননি কেন? কোলে করে এনেছেন কেন? নামিয়ে দিন, হেঁটে যাচ্ছি, কেউ দেখে ফেলবে। বইয়ের কোনো প্রশ্নের জবাব দিল না, আর না তো কাল থেকে নামালো। মেয়েটা তো জানেই না তার শাশুড়ি তাকে ঠিক দেখেছে। রায়ান নিজের রুমের সামনে এসে হঠাৎ স্থির হয়ে গেল। কি মনে করে নিশাতের উদ্দেশ্যে বলল। সি, এটা আমাদের রুম। রায়ানের কথা শুনে দরজার দিকে একবার তাকিয়ে পুনরায় রায়ানের দিকে তাকালো নিশাত। বুঝলো না এটা বলার মানে কি। তার ভাবনার মাঝে রায়ান পুনরায় বলল। আজ থেকে এই রুম তোমার। একদিন আমি তোমাকে এই রুম থেকে বের করে দিয়েছিলাম, আজ সেই আমি তোমাকে সম্মানের সহিত এই রুমে ফিরিয়ে আনলাম। এখন থেকে এটা আমাদের রুম। নিজের চাওয়া পূর্ণ হলো নিশাতের। অবাক হয়ে গেল মেয়েটা। মনে পড়লে এই রুমে একদিন এসে বসে বসেছিল, কিন্তু স্বামী নামক লোকটা সেদিন শুয়ে দেখা তো দূরে তাকিয়েও দেখেনি। দয়া করে 2 দিন থাকতে দিয়েছিল, কিন্তু একদিন ঠিক কিভাবে তাকে টেনে হিঁচড়ে রুম থেকে বের করে দিয়েছিল। সেই স্বামী আজ সেই রুমে তাকে যত্নের সহিত নিয়ে এসেছে। মনটা খুশিতে ছেয়ে গেল, কিন্তু আঁখি দুটি ভারী হলো। রায়ান বোধহয় বউয়ের মনোভাব বুঝল। জীবনের রেকর্ড ভেঙে গাম্ভীর্যতা দূরে ঠেলে নিশাতের দ্বিতীয় ইচ্ছে পূরণ করতে ঠোঁট দুটো প্রসারিত করলো। শব্দহীন তবে চওড়া হাসি হেসে আওড়ালো। শুধু এই রুম নয়, রুমের মালিকটাও আজ থেকে তোমার। তার প্রতি তোমার একচ্ছত্র আধিপত্য চলবে এই মুহূর্ত থেকে। তার সাথে যখন যা চাই তাই করতে পারো তুমি। চাইলে এই মুহূর্তে 2টো চুমুও খেতে পারো, আমি একটুও লজ্জা পাবো না, প্রমিস। কথা চেয়েও বেশি ওই হাসি দাগ কাটল নিশাতের মনে। দন্ত বের হওয়া ঝলমলে চমৎকার হাসি লেপ্টে থাকা মুখমণ্ডল দর্শন করে নিশাত বোধহয় নিজের খেই হারালো। এ যে স্বপ্নের চাইতেও বেশি মনে হচ্ছে। 2-1বার মুখের কোণে বাঁকা হাসির সন্ধান পেলেও এই প্রথম প্রাণবন্ত হাসি দেখে নিশাতের যেন প্রাণ ওষ্ঠাগত হলো। লোকটাকে হাসলে এত সুন্দর লাগে। ভাগ্যিস লোকটা হাসে না, না হলে শত নারীর নজর পড়ত তার স্বামীর উপর। রায়ান বইয়ের আশ্চর্য হয়ে আবিষ্কৃত চোখে তার পানে তাকিয়ে থাকা মুখটার পানে তাকালো। ঠোঁটের হাসি ধরে রেখে নিজেও কেমন করে তাকিয়ে গাঢ় স্বরে বলে উঠল। এভাবে তাকিও না চড়ুই পাখি, বড্ড প্রেম পায়। নিশাত অবাকের পর অবাক হয়ে শুকনো ঢোক গেল। নড়ে চড়ে উঠে তড়িঘড়ি করে বলল। নামান আমাকে, আগে নিচে নামান। বইয়ের হঠাৎ পরিবর্তন দেখে রায়ান ভুরু কুচকে নিল। হাসির মাত্রা কমালো। প্রশ্নবিদ্ধ না করে নামিয়ে দিল। নিশাত নেমেই উচ্চস্বরে ডেকে উঠল। আব্বু আম্মু দ্রুত আসুন, আপনাদের ছেলের শরীর খারাপ করেছে। বইয়ের এমন কথায় রায়ানের ভ্রুতে আরও ভাঁজের সৃষ্টি হলো। শান্ত কণ্ঠেই শুধালো। পাগল হলে আব্বু আম্মুকে ডাকছো কেন? নিশাত অবাকের মাঝেই জবাব দিল। আপনি এমন হাসছেন যে, নিশ্চয়ই আপনার শরীর খারাপ হয়েছে, বলুন। বইয়ের জবাবে রায়ান পুনরায় হাসি চড়া করল। এবারের হাসিটা কিছুটা শব্দ সৃষ্টি হলো। বুঝলো মেয়েটা তার হাসি দেখে নিজের সম্বিত হারিয়েছে। হারানোর কথাও বটে। 2-1বার কিঞ্চিত হেসেছে বা 2-1টা ঠোঁটকাটা কথা বলেছে।
তবে তাতেও যেন গম্ভীরতাও মিশেছিল। সেখানে আজ হেসে হেসে এমন বাক্য আওড়াচ্ছে যা নিষাদের কল্পনাতীত। রায়ান নিজেও জবাব দিল না। হঠাৎ বউয়ের কানের পিঠে দুহাত রেখে বুকে বউদের ঠোঁটে আলতো স্পর্শে নিজের ঠোঁট ছুয়ালো। একবার নয়, বারবার করলো এমন। বউকে চুমু খেতে খেতে দরজা পায়ের আঘাতে খুলে রুমে প্রবেশ করলো। রুমে গিয়েই বউকে ছাড়ল। নিশাত অবাক্তার আর বিরক্তের মিশেলে শুধালো। এটা কি হলো? মিষ্টি মুখ করালাম পাখি। স্বামীর থেকে এমন জবাব পেয়ে বুঝতে না পেরে আনমনে বলে উঠল। হ্যাঁ, রায়ান পুনরায় বউয়ের ঠোঁটে একটা চুমু খেয়ে হাস্যবদনে জবাব দিল। নতুন বউ বাড়িতে ঢোকার সময় যেমন বরণ করে ঢোকাতে হয় কিংবা শুভ কাজ করার আগে মিষ্টি মুখ করায়, আমিও তেমন আমার চড়ুই পাখিকে মিষ্টি মুখ করালাম রুমে প্রবেশের সাথে সাথে। আমার বউয়ের রুম প্রবেশ হলো, স্পেশাল কিছু করতে হবে না বলো? নিশাতের এবার মাথা চক্কর দিল। এই লোক আজ আবার কিছু পান করে আসেনি তো? মাথা ঘোরার ভান করে সত্যি সত্যি বিছানায় বসে পড়ল। মাথায় এক দিয়ে বিড়বিড়িয়ে উঠল। আমার মাথা ঘুরছে। রায়ান দুপা এগিয়ে এসে দাঁড়ালো নিশাতের সামনে, একই স্বরে আওড়ালো। এখনই মাথা ঘোরালে হবে? মাথা ঘোরানোর মতো কাজ করার সুযোগ দিয়েছো, তার আগে যাও ফ্রেশ হয়ে আসো। নিশাত এটাকেই শ্রেয় মনে করলো। এই লোকের কথা শোনাচ্ছে ঠান্ডা পানির স্পর্শে তার মাথাটা ঠান্ডা করে আসা ভালো। নিজের ভাবনা যুক্তিযুক্ত ভেবে দৌড়ে ওয়াশরুমে ঢুকে পড়ল। রায়ান সে পানে তাকিয়ে আলতো হাসলো। তার নিজের কাছে নিজেকে কেমন অদ্ভুত লাগছে। তাহলে বউয়ের লাগাটা তো স্বাভাবিক, কিন্তু বউ যে এখন নিজের মা বাবাকে ভেবে মন খারাপ করবে না এটা শিওর। আর বউকে খুশি রাখতে নিজের এতটুকু পরিবর্তন তো কবুল করাই যায়, তাই নয় কি পাঠিকার দল? নিশাত ফ্রেশ হয়ে এসে সেই যে পড়ার টেবিলে বসেছে এখনও সেভাবে বসে পড়ছে। তখন গাড়িতে বসে ঘুমিয়েছিল বলে এখন ঘুম আসছে না, তাই সময় নষ্ট না করে পড়তে বসেছে। শুরুতে রায়ান একটু সাহায্য করেছে, তারপর বউকে একা ছেড়ে দিয়ে নিজের কিছু কাজ সেরে বিছানায় আতশোয়া হয়ে ফোন টিপছে। ঘড়িতে ঘন্টার কাঁটা 12টা ছাড়িয়েছে অনেকক্ষণ হলো। নিশাত হঠাৎ অনুভব করলো পেটে মোচড় দিয়ে উঠছে। সেই বিকেলে খেয়েছে, তারপর আবার গাড়ি চড়ে এত পথ এসেছে। ফলস্বরূপ খেতে লাগলো মেয়েটার। নিশাত ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 12:25 বাজে এখন। এত রাতে খাবে? না খেলে তো আবার রাতে ঘুম হবে না রে। ভেবে নিজের স্থানে স্থির থেকে শুধু ঘাড় বাঁকিয়ে স্বামীর পানে তাকালো। মুখ ভোতা করে ডেকে উঠল। স্যার, রায়ান ফোনের মাঝে নিবিষ্ট থেকেই সাড়া দিল। বলো, শুনছি। আমার খিদে পেয়েছে। রায়ান তখনও ফোন থেকে চোখ না সরিয়ে আনমনে বলে উঠল। স্বামীকে খাবে নাকি অন্য কিছু? এমন জবাবে নিশাতের চোখ বেরিয়ে আসার উপক্রম হলো। ফোনের দিকে এত কি দেখছে লোকটা, আর সবসময় এত নির্লজ্জ জবাব দেওয়ার কি প্রয়োজন? রেগে গেল নিশাত, উচ্চস্বরে বলে উঠল। আপনার মুখে কেউ জমজমের পানি ছিটাক, খাটাস লোক। বইয়ের উচ্চ আওয়াজে ধ্যান ছুটল রায়ানের। বুঝলো ক্ষণকাল পূর্বে সে কি জবাব দিয়েছে আর বউ কেন রেগেছে। তবে তার মাঝে কোনো ফারাক পড়ল বলে মনে হলো না। ফোনটা বিছানায় ফেলে রেখে উঠে দাঁড়ালো। দরজার দিকে অগ্রসর হতে বলল। একটু বসো, আমি খাবার নিয়ে আসি। আর রাগ একটু কম কম দেখাও চড়ুই পাখি। নিশাত কিছুই বলল না। রায়ান চলে যেতেই বইয়ে ধ্যান দিল। রায়ান খাবার নিয়ে ফিরল কিছু সময় বাদে। খাবারের ট্রেটা নিশাতের পাশেই রাখলো। নিশাত তাকিয়ে দেখলো একটা বাটিতে পাস্তা রাখা আর 1 কাপ কফি রাখা। কফিটা বোধহয় নিজের জন্য এনেছে লোকটা। তার ভাবনার মাঝে রায়ান তার পাশে অন্য একটা চেয়ারে বসে পড়ল। ট্রে থেকে কাপটা তুলে তাতে চুমুক দিল। নিশাত নিজেও পাস্তা মুখে পড়ল। খাওয়ার মাঝে স্বামীর উদ্দেশ্যে শুধালো। আপনি রান্না করে এনেছেন বুঝি, নাকি আম্মুকে ডেকে তুলেছিলেন? রায়ান আর একটা চুমুক বসিয়ে জবাব দিল। আপনার স্বামী রেঁধেছে, কেমন হয়েছে? রায়ান রেঁধেছে শুনে উচ্ছ্বসিত স্বরে শুধালো। আপনি রান্না করতে পারেন? না, টুকটাক যা একটু পারি আর কি। তবে আপনি চাইলে রান্না শিখে নিতে পারি। এমনিও রোজ রাতে উঠে আম্মুকে ডেকে বলি, আম্মু তোমার বৌমার জন্য খাবার তৈরি করে দাও। এটা কি ভালো দেখায় বলুন? প্রথম কথা শুনে একটু ভালো লাগলেও শেষের কথাগুলো শুনে মুখ ভোতা করে নিল। মুখে পাস্তা পুড়তে পুড়তে বলল। আমি কি রোজ রাতে খাই নাকি যে এমন করে বলছেন? ঠিক আছে, এরপর থেকে খেলে নিজেই তৈরি করে খাবো, আপনাকে রান্না শেখাতে হবে না। বউয়ের অভিমান দেখে চাপা হাসলো রায়ান। কফি শেষ করে উঠে দাঁড়িয়ে বলল। বেশি না বুঝে খেয়ে পেট ঠান্ডা করো, আর অভিমান ভুলে পড়তে বসো। আর পড়তে ইচ্ছে না করলে ঘুমাতে আসো। জবাবে নিশাত মুখ ভেঙচি মারল। ধীরে ধীরে গরম পাস্তাটা শেষ করলো। স্বামীর হাতের রান্না বলে কথা ধীরে সুস্থেই তার স্বাদ আস্বাদন করতে চায়। খাওয়া শেষ করে কিছু সময় পড়ল। হালকা ঘুমের রেশ দেখা দিতেই উঠে পড়ল। হেঁটে গিয়ে বিছানার কাছে দাঁড়ালো। রায়ান তখনও তার ফোন স্ক্রল করতে ব্যস্ত। নিশাতের রাগ হলো, তখন থেকে ফোনে এত কি করে। সে আজ নিজে থেকে বিছানা উঠে রায়ানের কোলে মাথা রেখে তার পায়ের উপর শুয়ে পড়ল। বউয়ের কাণ্ডে রায়ান ফোন রেখে দিতে বাধ্য হলো।
কাল শিখিয়ে দিয়েছিল কৌশল অবলম্বন করতে, আর এই মেয়ে আজ থেকেই তা খাটাতে শুরু করেছে। আজ নিজের থেকে জড়িয়ে ধরতে লজ্জা পেল না বুঝি, নাকি এক রাতে লজ্জাকে সব বিসর্জন দিয়েছে? বেশি না ভেবে নিষাদকে কোল থেকে সরিয়ে রেখে নিজের টান টান হয়ে শুয়ে পড়ল। তারপর বউকে টেনে বুকে নিল। নিষাদ বুকের জায়গা পেয়ে চোখ বুজে নিল। অকস্মাৎ বায়না জুড়ে দিল। ডাক্তারবাবু, একটা জিনিস চাইবো? এত রাতে কি চাইবে বুঝল না, তবুও সাইজা নিয়ে বলল, চাও। আমাকে ওই লাইব্রেরির রুমে বসে পড়ার ব্যবস্থা করে দেবেন? আমি ওখানে বসে পড়তে চাই। রায়ান শুধু ছোট এক শব্দে উত্তর করল। ওকে। নিষাদ বোধহয় এত খুশি হলো ভীষণ। স্বামীকে আর একটু শক্ত করে জড়িয়ে ধরল। বিনিময়ে রায়ান বউকে নিবিড়ভাবে জড়িয়ে নিয়ে বলল, এখন ঘুমাও। নিষাদ চুপ রইল। কতক্ষণে ঘুম ধরা দিল চোখে জানে না, কিন্তু ওভাবে স্বামীর বুকের সাথে লেপ্টে রইল। একে অপরকে জড়িয়ে রেখে কাটিয়ে দিল আরও একটা দীর্ঘ রজনী। আজ প্রথমে রায়ানের ঘুম ভাঙল। নিজের উপর অন্য কারো অস্তিত্ব বুঝতে পেরে মনে পড়ল সে আর এখন একা নয়। এই রুম জুড়ে আর তার মন জুড়ে অন্য কারো আধিপত্য শুরু হয়ে গেছে। এখন থেকে প্রতিটি সকালেই ঘুম ভাঙার পর বুকের উপর কারো অস্তিত্ব পাবে। মনে মনে এটাই তো চেয়েছিল, যাতে রোজ সকালে ঘুম ভাঙার পর শ্যামারাঙা ঘুমান্ত মায়াবী মুখখানা অবলোকন করতে পারে। স্বপ্ন বাস্তব হচ্ছে দেখে ঠোঁটের কোণে খুশির ঝিলিকে দেখা দিল। মেয়েটার পানে কতক্ষণ তাকিয়ে থাকলো। ঘুমানোর সময় তার উপর স্থান দিল। মেয়েটা এখন নিচে শুয়ে শুধু মাথাটা তার বুকের উপর রেখেছে, আর এক হাতে তাকে জড়িয়ে রেখেছে। এটা তো তার বদভ্যাস ছিল, যে কোনো কিছু না জড়িয়ে ঘুমাতেই পারে না। আগে বালিশ ছিল সঙ্গী, আর এখন বউ। কিন্তু বউয়েরও মনে হচ্ছে তার রোগে ধরেছে। মেয়েটাকে বুক থেকে সরিয়ে বিছানায় সুন্দর করে শুয়ে দিয়ে কপালে একটা স্নিগ্ধ পরশ এঁকে দিয়ে উঠে পড়ল। তারপর ফ্রেশ হয়ে এসে জিমের উদ্দেশ্যে বেরিয়ে গেল। রায়ান যাওয়ার খানিকটা সময় পর ঘুম ভাঙল নিশাতের। আশেপাশে হাত বুলিয়ে যখন কারো উপস্থিত পেল না, তখন চোখ মেলে তাকালো। স্বামীকে দেখতে না পেয়ে মুখ ভার করলো। হয়তো তারও ইচ্ছে ছিল ঘুম ভেঙে সর্বপ্রথম স্বামীর মুখখানা অবলোকন করার। নিজেও বিছানা ছেড়ে একেবারে গোসল সেরে ওয়াশরুম থেকে বের হয়ে এলো। মাথাটা ভালো করে পুছে মাথা সহ একটা ওড়না দিয়ে নিজেকে ঢেকে নিয়ে রুম থেকে বের হলো। কাল আসার পর আরও সাথে দেখা হয়নি, তাই এই সিদ্ধান্ত। রুম থেকে বেরিয়ে একটু আগাতেই নিজের শ্বশুরমশাইকে দেখতে পেয়ে মিষ্টি হাসলো, নম্র স্বরে শুধালো, শুভ সকাল আব্বু, কেমন আছেন? বৌমার প্রশ্ন শুনে আরহান সাহেব সুন্দর করে হেসে জবাব দিলেন, শুভ সকাল আম্মু, ভালো আছি আমি। আমার আম্মু কেমন আছে? নিশাতের খুব ভালো লাগে যখন তার শ্বশুরমশাই তাকে আম্মু সম্বোধন করে এভাবে শুধায়। মনে হয় নিজের বাবার কাছে আছে। প্রফুল্ল মনে উত্তর করল, ভালো আছি আব্বু, নিচে যাবেন? তাহলে চলুন। বলে নিচে আগে আগে নেমে পড়ল। আরহানবাবু সকাল সকাল বৌমাকে নিজের ছেলের রুম থেকে বের হতে দেখে সুখ অনুভব করলেন। রাতে নিজের স্ত্রী থেকে শুনেছিল ছেলেটা বউকে নিয়েই ফিরেছে। তিনিও বোধহয় এটাই আশা করেছিলেন। ছেলে সব ঠিক করে নিয়েছে, এটা দেখেই ভালো লাগছে। সেদিন যখন বৌমা ওনাকে ফোন করে বাপের বাড়ি যাওয়ার অনুমতি চেয়েছিল, তখন বৌমা না বললেও স্বরের সাথে অব্যক্ত কষ্টটা উপলব্ধি করেছিল। জানে না ছেলে আর বৌমার মধ্যে কী ঘটেছিল, আর জানতেও চাননি। স্বামী স্ত্রীর ব্যাপার নিজেরাই ঠিক করে নিবে ভেবেছিলেন। আর নোমান সাহেব বারবার ফোন দিয়ে আবদার করছিল যাতে মেয়েটাকে একবার বাপের বাড়ি পাঠায়, তাই সেদিন পারমিশন দিয়েছিলেন যাওয়ার। কিন্তু বৌমাকে একা পাঠিয়ে দেওয়ার মানুষ তিনি নন। ছেলেকে এমনি বললেও হয়তো চলে যেত, কিন্তু তিনি ছেলের কথার সত্যতা যাচাই করতে চেয়েছিলেন। ছেলে যখন বৌমাকে মেরেছিল সেদিন রেগে গিয়ে সত্যি উকিলের সাথে কথা বলেছিলেন তিনি। পরবর্তীতে উকিলকে আর জানানো হয়নি যে এই ডিভোর্স হবে না, তাই উকিলবাবু সব ঠিক করে পেপার পাঠিয়েছিল। ওটা ওনার কাছেই ছিল, তাই সুযোগ পেতেই ছেলের হাতে মিথ্যে বলে ধরিয়ে দিয়েছিলেন পেপারটা। ছেলের রিয়াকশন বা সিদ্ধান্ত দেখতে চেয়েছিলেন। মুখে পছন্দ করি বললেই তো আর হয় না। আর যদি পছন্দ করেই থাকে, তাহলে রুমে এখনও জায়গা কেন দিচ্ছে না মেয়েটাকে? এইভাবে একটু চিন্তিত ছিলেন তিনি। কিন্তু পেপার হাতে পাওয়ার পর ছেলের তখন ওভাবে রেগে ছুটে যাওয়া দেখেই যেন শিওর হয়েছিলেন যে তার ছেলেটা ভালোই ফেসেছে। ভেবে আর একটু মিষ্টি হাসলেন আরহানবাবু। ফাইনালি ছেলেটা তার বউকে মেনে নিয়েছে, এতেই খুশি ওনারা। ছেলে বৌমা ভালো থাকুক, এটাই মনে মনে দোয়া করলেন। একটাই তো মাত্র ছেলের তাদের। ছেলে ভালো থাকলে তো ওনারা এমনিতেই ভালো থাকবেন ভেবে নিজেও নিচের দিকে অগ্রসর হলেন আরহান সাহেব। প্রতিদিনকার ন্যায় স্বামীর সাথে কলেজ এলো, সবগুলো ক্লাস শেষ করলো। যদিও আজ রায়ানের কোনো ক্লাস ছিল না। একদিন না পেয়ে সায়ন্ত নিধি তাকে চেপে ধরেছিল। তাদের না জানিয়ে গিয়েছিল, আবার একটা ফোন পর্যন্ত করেনি, তাই দুটোই চটেছিল। খুব কষ্টে মানিয়েছে। ক্লাস শেষে দুটোকে বিদায় জানিয়ে স্বামীর কক্ষের দিকে যাচ্ছিল, তখন প্রতিমধ্যে সম্মুখীন হলো মুস্কানের।
মুস্কান আজ নিশাদকে ডাকেনি। সে তো ভেবেছিল এই মেয়েকে বোধহয় কিছুদিন এখানে পাবে না। সেদিন যেভাবে ছুটে গিয়েছিল তাতে ভুল বোঝাবুঝি তো একটু হলেও হবে তাদের মাঝে। তো একদিন বাদে এখানে দেখতে পেয়ে অবাক হলো, সাথে পাজোড়া স্থির হলো। নিশাতেরও চঞ্চল পা থেমে গেল। মেয়েটাকে দেখতে পেয়ে সেদিনের ঘটনাটা চোখের সামনে ভেসে উঠল। রাগ হলো, মন চাইল ঠাটিয়ে মেয়েটার গালে একটা থাপ্পড় বসাতে। কিন্তু নিশাতের বাবা মেয়েকে এই শিক্ষা দেয়নি যে তার থেকে দ্বিগুণ বয়সী একটা মেয়েকে মেরে বসবে, তাও মেয়েটা তার শিক্ষক সমতুল্য। যদিও তাদের ক্লাস করে না, থাপ্পড় না মারলেও রাগে চোখে তাকাতে ভুল করল না। বিনিময়ে মুস্কানেরও চোখ দুটো ক্রোধে পরিপূর্ণ হতে দেখা গেল। দুই জোড়া ক্রোধান্বিত চোখই যেন যথেষ্ট একে অপরকে ভস্য করে দিতে। নিশাতের চোখ পড়ল মেয়েটার গালে। ফর্সা শরীরে যেন থাপ্পড় মারার দাগটা এখন স্পষ্ট। যদিও নিশাত থাপ্পড়ের বিষয়ে কিছু জানে না, তবু আন্দাজে ঢিল ছুঁড়ে মারার মতো শুধালো। আপনার গালে কি হয়েছে? কেউ কি থাপ্পড় মেরেছে? মেয়েটিকে তাকে নিয়ে টিটকারি করলো। বুঝলো না মুস্কান, কিন্তু একটা হাত চলে গেল সেই গালটায় যেখানে রায়ান থাপ্পড় মেরেছিল। সেদিন অনেক জনে মারার পরেও যেন ব্যথা অনুভব করেনি নিশাতকে ছুটে যেতে দেখে, কিন্তু সেই ব্যথা যেন আজ অনুভব করতে পারছে। ফলস্বরূপ রাগটা যেন আরও বাড়ল। গমগমে স্বরে জবাব দিল। মজা নিতে এসেছো নাকি আমাকে নিয়ে? ভেবো না তুমি জিতে গেছো, আমি এখনো হারিনি, বুঝেছো? নিশাতের ভুরু কুচকে এলো। এটা কেমন জবাব হলো? নিশ্চয়ই তার স্বামীর রিজেকশন পেয়ে পাগল হয়ে গেছে এই মেয়ে, ভেবেই মুস্কি হাসলো নিশাত। নিশাতের হাসি দেখে মুস্কান যেন আরও ক্রোধান্বিত হলো, রেগে উচ্চারণ করলো। এই মেয়ে, হাসছো কেন তুমি? নিশাত হাসি প্রসারিত করে জবাবে বলল। কিছু না আপু। বলে হঠাৎ কিছু মনে পড়তেই হাসির মাত্রা কমিয়ে বলে উঠল। আপনি না মানলেও আপনি হেরে গেছেন আপু, তাই মেনে নিন আর আমার স্বামীর থেকে দূরে থাকুন, এটাই ভালো হবে আপনার। আসছি। বলে সম্মুখে অগ্রসর হলো নিশাত। নিশ্চয়ই তার স্বামী তার জন্য অপেক্ষা করছে, তাই পায়ের গতি বাড়িয়ে দিল। কিন্তু সেই গতিকে মন্থর করতে ডেকে উঠল মুস্কান। নিশাতের বলা কথাটা কিছুতেই মেনে নিতে রাজি নয়। রাগ আরও এক ধাপ বাড়িয়ে মেয়েটার পথ রোধ করতে ডেকে উঠল পেছন থেকে। এই মেয়ে দাঁড়াও। গোধূলির সময় পরিবেশ জুড়ে ঠান্ডা শীতল বাতাস বইছে, সেই সাথে যেন গ্রামের বুনো ফুলের গন্ধ ভেসে বেড়াচ্ছে। চারিপাশে গাছপালায় ঘেরা ছায়াযুক্ত পরিবেশ, তাপের মাত্রা এখন আর নেই। এমনই এক শান্ত পরিবেশে ছোট একটা টিনের তৈরি রান্নাঘরে শাশুড়ির সাথে টুকটাক কাজে ব্যস্ত অর্থী। স্বামী ছাড়া একটা দিন কেটেছে তার শ্বশুর বাড়ি। স্বামীর জন্য মন খারাপ হলেও এখানে সময়টা খুব একটা খারাপ কাটেনি। যতক্ষণ শাশুড়ি মা না থাকতো ততক্ষণ নির্ভরের ছোট ছোট 2-3টা চাচাতো ভাই বোন এসে তার সাথে আড্ডা দিয়েছে। এই যে এখন কাজ করছে তাতেও খারাপ লাগছে না। এই ঘর তার বাপের বাড়ির কিচেনের মতো বিশাল নয়, আর এখানে আছে বিশাল দামি দামি জিনিস, না আছে এসির বাতাস। তবে জানালা গলে আসা বাইরের ঠান্ডা বাতাসই যথেষ্ট মনকে প্রশান্তি দিতে। এখানে কোনো চপিং বোর্ড বা ছুরিও রাখা নেই, থাকলেই বাকি সে কি কখনো কিচেনে ঢুকে কাজ করে দেখেছে? কিন্তু আজ বটিতেই শাশুড়িকে সবজি কেটে দিচ্ছে। শাশুড়ি কিছুই করতে বলেননি, কিন্তু অর্থির কেমন অস্বস্তি হয়। সারাক্ষণ যদি শাশুড়ি হাতের কাজ করা খায় তাহলে সবাই কি ভাববে? তাছাড়া নিজেকেও তো সব শিখতে হবে, তাই শাশুড়ি মা বারণ করা সত্ত্বেও কাজে হাত লাগিয়েছে। নিতু বেগম তাকে দেখিয়ে দেখিয়ে দিচ্ছে। ভাবনার মাঝেই হাতে ছোট একটা আঘাত পেতে ব্যথায় আহ বলে শব্দ করে উঠল। হাতের পানে তাকিয়ে দেখল ডান হাতের একটা আঙুল থেকে রক্ত গড়িয়ে পড়ছে। অর্থির চোখ ঝাপসা হলো। নিতু বেগম গ্যাসটা বন্ধ করে রেখে বৌমার কাছে ছুটে এলেন। দ্রুত অর্থিকে উঠিয়ে কাটা জায়গাটা স্যাবলন দিয়ে পরিষ্কার করে দিয়ে ব্যান্ডেজের টুকরো দিয়ে বেঁধে দিলেন। অর্থিকে ধমকে বললেন, বারণ করেছিলাম না এসব করতে? কাজ দেখাচ্ছ আমাকে? শোনো মেয়ে, আমি এখনো কাজ করে খাওয়ার মতো সবল আছি, তাই আর তোমাকে কাজে হাত লাগানোর প্রয়োজন নেই। কথা শুনে অর্থির আরও খারাপ লাগলো। উনি কি রেগে গেছেন? বুঝল না অর্থি, মাথা নত করে নিল। নিতু বেগম পুনরায় রান্নার কাজে হাত লাগিয়ে গমগমে স্বরে আওড়ালো, এখনও বউ সামলানোর মুরদ হয়নি, আর তিনি বউ নিয়ে চলে এসেছে। একবার ভেবেও দেখে না পরবর্তীতে কি হবে। যাকে ভালোবাসে তার কথা একবার ভেবে দেখবে না? উনি আরও কিছু বিড়বিড় করলো। অর্থি বুঝল এসব তার স্বামীর উদ্দেশ্যে বলছে। অর্থির মনে প্রশ্ন জাগে, শাশুড়ি কি তাকে পছন্দ করেনি? কিন্তু এ কদিনের ব্যবহারে তো তা মনে হয়নি। বেশি না ভেবে ধরাশারে প্রশ্ন করেই বসল, আপনার কি আমাকে পছন্দ নয় আম্মু?
নিতু বেগম 1 মিনিটে নীরব হয়ে গেলেন। বৌমার পানে ফিরে তাকালেন, বুঝলেন মেয়েটাকে কথার বানে কষ্ট দিয়ে ফেলেছে। সে পুনরায় এসে দাঁড়ালো নত হয়ে থাকা বৌমার কাছে। অকস্মাৎ তিনি বৌমাকে জড়িয়ে ধরলেন। এমন কাজে অর্থে আশ্চর্য বনে গেল। নিতু বেগম বৌমার পিঠে হাত দিয়ে হালকা চাপড় মেরে বলে উঠল, তুমি কি অপছন্দের যোগ্য যে তোমাকে পছন্দ করব না? তোমার ভাবি বলেছিল না, টিচার মানুষ তো হুটহাট রেগে যায়, তবে ছেলের প্রতি আমি ভীষণ রেগে আছি। তোমার মতো মেয়েকে আগলে রাখার জন্য কি ওর এখনো কোনো যোগ্যতা আছে? আর হুট করে বিয়ে করে নিয়ে এলো, আবার বউকেও ফেলে রেখে চলে গেল। তোমাকে তো পুতুলের মতো সাজিয়ে রাখা দরকার, কিন্তু দেখো এখন তোমাকে। সে যাই হোক, আমার কথায় কষ্ট পেও না, তোমার প্রতি আমার কোনো রাগ নেই। আর হ্যাঁ, যতদিন আমি সুস্থ আছি ততদিন কাজ করার কোনো প্রয়োজন নেই, বুঝেছো? লম্বা বক্তব্য শেষ করে থামলেন নিতু বেগম। ছেড়ে দিতে যাবেন, কিন্তু অর্থে ওনাকে জড়িয়ে ধরে ফুফিয়ে উঠে বলল, আপনার ছেলের কোনো দোষ নেই আম্মু। আমি বাড়ি ছেড়ে চলে এসেছিলাম, তাই ও বিয়ে করতে বাধ্য হয়েছিল। আপনি আর রাগ করে থাকবেন না, শুধু আপনারা আমার পাশে থাকুন, দেখবেন আমি সব শিখে নেব। আর আমার অল্পতেই হয়ে যায়, তাই আমার পেছনে বেশি খরচা করতে হবে না আপনাকে। অর্থিকে এমন করে বলতে দেখে সামান্য হাসলেন নিতু বেগম। পিঠে হাত বুলিয়ে পুত্রবধূকে ভরসা দিয়ে ছেড়ে দিলেন। তরকারিতে নাড়াচাড়া করতে করতে বলে উঠলেন, হয়তো তোমার বাবার বাড়ির মতো অত টাকা পয়সা আমাদের নেই, কিন্তু একটা মাত্র পুত্রবধূ খরচ ওঠানোর মতো সামর্থ্য বোধহয় আমাদের আছে। দামে দিতে না পারলেও তোমাকে কখনো বস্ত্রহীন রাখবো না, আর না তো অভুক্ত। তাই স্বামী বেকার বলে কখনো কম খেয়ে টাকা বাঁচাতে চেও না, বুঝেছো? শেষ কথাটা একটু মজা করে বললেন নিতু বেগম। অর্থে না চাইতো একটু হাসলো। সারা বিকেলটা শাশুড়ি মায়ের সাথেই কাটালো। ডান হাতের আঙুল কেটেছে বিধায় রাতের খাবারটা শাশুড়ির হাতেই খেলো। রাত হতেই ফোন নিয়ে অধীর অপেক্ষায় বসে রইল স্বামীর ফোনের আশায়। সে চাইলেই ফোন দিতে পারে, কিন্তু ফোন দিয়ে ছেলেটার পড়াশোনায় বাধা দিতে চায় না। অতি তার অবুঝ নয়। সে ঠিক জানে নির্ভার এখন আরও অক্লান্ত পরিশ্রম করবে, চেষ্টা চালিয়ে যাবে যতদিন না সাফল্য অর্জন করে তাকে একটু ভালো রাখতে পারছে। কিন্তু অর্থি তো তাকে পেয়েই খুশি। ভাবনার মাঝে ফোনটা বেজে উঠল। অর্থির সময় ব্যয় না করে ফোন রিসিভ করে কানে ধরতেই বিপরীত পাশ থেকে ভেসে এলো এক শান্ত নিরেট স্বরের প্রশ্ন, কেমন আছো? ভালো, আপনি কেমন আছেন? প্রাণবন্ত স্বরে জবাব দিতে নির্ভরও মুস্কি হেসে বলল, ভালো। খেয়েছেন আপনি? কি করছেন এখন? একসাথে দুটো প্রশ্ন পেয়ে নির্ভর আর একটু হেসে প্রত্যুত্তরে জানালো, হ্যাঁ খেয়েছি, আর এখন পড়ার টেবিলে বসে আছি। তুমি খেয়েছো? হ্যাঁ খেয়েছি তো, আম্মু নিজে হাতে খাইয়ে দিয়েছিল। আরে বাহ, শাশুড়ি বৌমাতে তো দেখছি ভীষণ ভাব হয়েছে। ভাব অনেকটা না হলেও কিছুটা তো আছেই। নিজের কাটা আঙুলটার পানে তাকালো। স্বামীকে আর বলল না কিছু এ বিষয়ে, নয়তো দেখা যাবে লোকটার মন খারাপ হয়ে যাবে। এমনিতেই তো সারাক্ষণ তাকে নিয়ে চিন্তায় থাকে। তবে মুস্কি হেসে জানালো, তা তো হয়েছেই। মিস ইউ সোনা। কথার পিঠে সহজ এক স্বীকারোক্তি পেয়ে অর্থির মন খারাপ হলো। স্বামীর অনুপস্থিতি তাকে ভীষণভাবে পোড়ালো, তাও ছেলেটাকে বুঝতে দিল না। একটুকরে হেসে বলল, আমিও আমার স্বামীকে মিস করছি। দ্রুত তার কাছে ফিরে আসেন। আর এখন রাখছি, আপনি পড়ুন। নির্ভর যেন না বললেও সবই বোঝে, তাই ফোন রাখার আগে নির্মল হেসে বলে উঠল। ভালোবাসি বউ। অর্থির সব মন খারাপ যেন এক নিমিষে শেষ হয়ে গেল। প্রশান্তির হাওয়া এসে তাকে ঘিরে ধরল, মোহনীয় স্বরে আওড়ালো, আমিও ভালোবাসি আমার স্বামীকে। সময়টা এখন ঠিক কত জানা নেই, জানতে ইচ্ছেও হলো না, কারণ ঘড়ির দিকে তাকানোর মুডটাই হলো না। সামনে বই নিয়ে বসে আছে দীর্ঘ সময়। পড়তে ইচ্ছে করছে না, মন খারাপও নয়, এমনিতেই কিছুতে মন বসছে না। পুরো রুমে শুধু সেই আছে। স্বামী নামের লোকটার এখনো আসার নামগন্ধ নেই। সে কি জানে না তার চড়ুই পাখি তার অপেক্ষায় আছে? জানলে নিশ্চয়ই এতক্ষণে চলে আসতো। সামনে রাখা বইটা বন্ধ করে রাখলো। যখন পড়তে ইচ্ছে করছে না তখন খোলা রেখে কি করবে? সে কখন ডিনার সেরে এসেছে, কত সময় পেরিয়েছে, লোকটা কখন আসবে? আচ্ছা, সে কি আজ মানুষটাকে বেশি মিস করছে? করলে ক্ষতি কোথায়? ব্যক্তিগত পুরুষ নিয়ে ভাববে, এটাই তো স্বাভাবিক। আর দুদিন স্বামীকে অন্য রূপে আবিষ্কার করে আর এত নিকটে পেয়ে যেন লোভ জমেছে মনে। সারাক্ষণ তো লোকটার কাছেই থাকা হয়, তবুও যেন এইটুকু সময় না দেখে দিশেহারা হচ্ছে মনটা কেন জানি আজ একটু বেশি ব্যাকুল হয়ে আছে।
এর কারণ কি? নিজের মতো ভেবে মুচকি হেসে উঠল নিশাত। চেয়ারের উপর দুপা উঠিয়ে ভাঁজ করে বসল। নিশাতের বোধহয় আজ একটু গান গাওয়ার স্বাদ জাগলো। পূরণ করতে বাধা কোথায়, তাই চক্ষু মুদে আনমনে একটা পুরনো গানের সুর তুলল। একটুখানি দেখো, একখান কথা রাখো, ভালোবাসা একবার তুমি বউ কইয়া ডাকো, বউ কইয়া ডাকো। একটুখানি দেখো, একখান কথা রাখো, ভালোবাসা একবার তুমি বউ কইয়া ডাকো, বউ কইয়া ডাকো। বউ? পরবর্তী লিরিক্স তুলে ধরার পূর্ব মুহূর্তে পুরুষালীর শান্ত হিমশীতল কণ্ঠের বউ শব্দটা শ্রবণ হতেই স্তব্ধ হয়ে গেল নিশাত। বুকের ভেতর কাঁপন ধরল। বন্ধ চোখের পাতা অকস্মাৎ খুলে গেল। হৃদস্পন্দনের তীব্রতা অনুভব করল। স্বামীর মুখ থেকে প্রথম বউ শুনে হৃদয় আপ্লুত হলো। জায়গায় স্থির থেকে শুধু ঘাড় বাঁকিয়ে তাকালো দরজার পানে। অপেক্ষিত পুরুষ, তার একমাত্র স্বামী, দরজার সাথে হেলান দিয়ে তার পানে গভীর দৃষ্টি ফেলে তাকিয়ে আছে। ওই চোখে কি আছে আজ? প্রেম, মায়া নাকি আসক্তি? আজও বুঝল না নিশাত। বউকে তাকাতে দেখে মন্থর পায়ে হেঁটে গিয়ে বউয়ের পাশে একটা চেয়ার টেনে বসে পড়ল রায়ান। দৃষ্টি তখনও অপরিবর্তনীয়। স্বামীকে বসতে দেখে নিশাত টেবিলের উপর একটা হাতের কোণই ভাঁজ করে রেখে হাতের তালুর উপর নিজের মুখের স্থান দিল। চোখ দুটো স্থির রাখল স্বামীর চক্ষু পল্লবে। দুজনে যেন চোখের দ্বারা নিজেদের আবেগ প্রবাসে ব্যস্ত হয়ে পড়ল। মুখে কোনো বাগ নেই, চোখের কোণে পলক নেই, আর ওই চাহনিতে না আছে কোনো অস্বস্তি, আর না আছে কোনো দ্বিধা। আছে যেন শুধু অব্যক্ত ভালোবাসার ভাষা। এভাবেই কাটল কতখানি মুহূর্ত, তার হিসাব দুজনের জানা নেই। শেষ পর্যন্ত রায়ান হার মেনে বাক্য আওড়ালো। স্বামীর পানে এভাবে তাকিয়ে থাকতে একটু তো লজ্জা পাও চুরি শোনা। পেল না লজ্জা মেয়েটা, না তো চক্ষু হটালো, কোনো জবাবও দিল না। রায়ান নিখাত হেসে বুকে বইয়ের কপালে নিজের কপালটা ঠেকিয়ে শান্ত স্বরে উচ্চারণ করল। ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে আসি, তারপর পুনরায় প্রতিযোগিতায় অংশ নেওয়া যাবে যে কতক্ষণ নিষ্পলক তাকিয়ে থাকতে পারে। নিশাত এবার কিঞ্চিত হেসে মাথা দুলিয়ে সায় জানালো। রায়ান বউকে ছেড়ে উঠে দাঁড়ালো। ওয়াশরুমের দিকে এগিয়ে গেল। নিশাত চোখ ঘুরিয়ে স্বামী যাওয়ার পানে নিবিষ্ট করল। অকস্মাৎ কি মনে হতেই শান্ত অথচ আবেগিক স্বরে শুধিয়ে উঠল। আমাকে ভালোবাসেন স্বামীজান? এই প্রশ্নই সম্বোধন রায়ানের চলন্ত পাদুটোকে স্থির করে দিল। হৃদয়কে করল অশান্ত। হার্ট সার্জনের হাড়টাকেই যেন দুর্বল করে ফেলল। চোখ বুজে জোরে জোরে শ্বাস ফেলল। ডান হাত উঁচিয়ে বুকের বাঁ পাশটায় চেপে ধরল, যেন তার বুকে ব্যথা উঠেছে। সেভাবে থেকেই উচ্চারণ করল। ওভাবে আর একবার ডাকবেন মিসেস? স্বামীজান। স্বামীর আবদার মাত্রই পুনরায় শব্দটা উচ্চারণ করল নিশাত, যা রায়ানের হৃদস্পন্দনকে দ্বিগুণ বাড়িয়ে দিতে সক্ষম হলো। চোখ মেলে ঘাড় ফিরিয়ে বইয়ের পানে তাকিয়ে শুষ্ক এক ঢোক গিলে শুধালো। আপনার কাছে ভালোবাসা মানে কি বউজান? দুজনেই যেন দুজনকে অস্থির করে তোলার প্রতিযোগিতায় নেমেছে। তাই তো নিজের স্বামীর মুখে বউজান ডাক শুনে নিশাতের রুহু পর্যন্ত কেঁপে উঠল, মনকে প্রশান্তিতে ভরিয়ে তুলল। প্রশ্নের জবাব দিতে মিহি কণ্ঠে আওড়ালো। ভালোবাসা মানে একটুখানি যত্ন, একটুখানি বোঝাপড়া, আর অনেকখানি ভরসা আর বিশ্বাসের সমাহার। এই সব মিলিয়ে কাউকে আগলে রাখা আর আমরণ পাশে থাকা। রায়ান অধরকোণ বাঁকিয়ে হেঁটে এসে বইয়ের সম্মুখে স্থির হলো। ঝুঁকে বিনা বাক্যে বইয়ের কপালে অধর ছোঁয়ালো। তার স্থায়িত্ব হলো দীর্ঘক্ষণ। নিশাত আবেশে চোখ মুদে নিল। রায়ান কপাল থেকে ঠোঁট সরিয়ে বইয়ের বন্ধ হয়ে থাকা নয়ন পানে তাকিয়ে গাঢ় স্বরে আওড়ালো। তাহলে নিজের স্বামীজানের উত্তরটা বুঝে নিন বউজান। নিশাত তৎক্ষণাৎ চোখ মেলে নয়নে নয়ন মিলিয়ে বলল। আমি মুখে শুনতে চাই। উচ্চারিত ভাষার চেয়ে যে চোখের ভাষার গভীরতা অনেক বেশি হয় বউজান। যদি তা বুঝতে পারেন তবেই আপনি সার্থক। সেই চোখের গভীরতায় একবার ডুব দিয়ে দেখুন না, জবাব পান কিনা। এই মুহূর্তে যেন এই গম্ভীর মানুষটার চোখ দুটো স্পষ্ট বুঝতে সক্ষম হলো। কিন্তু মন তো চায় লোকটা মুখে উচ্চারণ করুক, উচ্চস্বরে স্বীকার করুক, বউজান আমি আপনাকে ভালোবাসি। তবে আপাতত এতেই খুশি সে। সেই দিনের অপেক্ষায় থাকুক যেদিন লোকটা সজ্ঞানে নিজ মুখে সব স্বীকার করবে। একদিন সেই দিনের দেখা অবশ্যই পাবে, এই বিশ্বাস আছে তার। তাদের এই নীরবতার অবসান ঘটিয়ে রায়ান চলে গেল ওয়াশরুমে। আর নিশাত চলল তার একান্ত পুরুষের জন্য কফি নিয়ে আসতে। জ্যোৎস্নামুখর প্রকৃতিতেও যেন রুমটাকে আলোকিত করতে ব্যর্থ হওয়ারই কথা, কারণ জানালাগুলো তো সব বন্ধ করে পর্দা দিয়ে রাখা।
সেই সাথে রুমের আলোগুলোও বন্ধ। ফলস্বরূপ রুমটা আধারে পরিপূর্ণ। বিছানায় হাঁটু গেড়ে বসে থাকা মেয়েটার মুখটাও আধারে তলিয়ে। কতক্ষণ এভাবে বসে আছে নিজেই জানে না। কত রাত হয়েছে তাও স্মরণ করতে ব্যর্থ। নীরবতার বেড়াজাল ছিন্ন করে দরজা খুলে কেউ প্রবেশ করলো আধারে নিমজ্জিত হওয়া ঘরটাতে। শুধু লোকটার দীর্ঘশ্বাসের শব্দ শোনা গেল। লোকটা হেঁটে গিয়ে রুমের আলো জ্বালাতেই রুমটা আলোয় পরিপূর্ণ হয়ে গেল। বিছানায় বসা মেয়েটা এতে চোখ খিচে বন্ধ করে নিল। হালকা রাগত্ব স্বরে বলে উঠল, উফ আব্বু, লাইট অফ করে এখান থেকে যাও। ফারুক সাহেব শুনলেন না মেয়ের বাণী। সাথে নিয়ে আসা খাবারের প্লেটটা বেডসের টেবিলে রেখে বিছানায় মেয়ের পাশে বসলেন। ছোট করে শুধালেন, না খেয়ে এভাবে বসে আছো কেন? খেতে ইচ্ছে করেনি তাই। তৎক্ষণাৎ মেয়ের জবাব পেয়ে পুনরায় একটা লম্বা শ্বাস ছেড়ে খাবার প্লেটটা হাতে নিয়ে নিজে মেয়ের মুখের সামনে খাবার এগিয়ে ধরলেন। মুখে উচ্চারণ করলেন, নাও দ্রুত খেয়ে নাও, অনেক রাত হয়েছে। আমি কিন্তু এখনো খাইনি। ভালো লাগলো না এত কথা, আর না তো খেতে ইচ্ছে করলো। তবুও বাবাকে ফিরিয়ে দেওয়ার ইচ্ছে হলো না। এমন তো খুব কম সময়ই হয় যে সময় বের করে মেয়েকে নিজের হাতে খাইয়ে দেওয়া বা মেয়েটার সাথে সময় ব্যয় করা। ভেবে মুস্কান বাবার বাড়ানো লোকমাটা মুখে পড়ল। খাওয়া যখন শেষের পথে তখন ফারিব সাহেব কথা তুললেন, এভাবে কতদিন কষ্ট পাবে? কেন মেনে নিচ্ছ না সে তোমার নয়? এ বিষয়ে কথা বলতে ভালো লাগছে না আব্বু। মেয়ের মনের অবস্থা বুঝলেন, কিন্তু চুপ থাকলেন না। চুপ থাকলেই যে মেয়েটা দিনকে দিন আরও বিষণ্ণতায় ডুবে থাকবে, তাই বোঝানোর স্বরে আওড়ালেন, তুমি কথা না বললেও আমি বলতে চাই, এভাবে আর চলতে পারে না। এতদিন তোমার কথা অনেক শুনেছি, বয়স তোমার কম হয়নি। এখন আমার পছন্দ করা ছেলেকেই তুমি বিয়ে করে নেবে, ব্যাস। বাবার কথা শুনে আঁতকে উঠল মুস্কান। অসহায় কণ্ঠে বলে উঠল, প্লিজ আব্বু। আর কোনো কথা নয়। তুমি রায়ানকে যত দ্রুত ভুলতে পারবে ততই তোমার জন্য ভালো। আমি যেন আর না শুনি তুমি রায়ানের পেছনে ছুটছো। মুস্কানের কথা বাড়াতে ইচ্ছে হলো না। বলেই বা কী লাভ, কে বুঝবে তাকে। ফারুক সাহেব খাওয়ানো শেষ করে উঠে পড়লেন। সবেমাত্র বাড়ি ফিরেছিলেন আর তখনই শুনতে পেলেন মেয়ে তার না খেয়ে রুমে পড়ে আছে। তাই আগেই মেয়ের কাছে ছুটে এসেছিলেন। পুনরায় লাইট অফ করে দিয়ে বলে উঠলেন, এখন ঘুমাও, গুড নাইট। মুস্কান জবাব দিল না। ফারুক সাহেব রুমের দরজা ভিড়িয়ে দিয়ে চলে গেলেন। মেয়েটাকে বলতে পারলেন না, আমি তোমার কষ্টটা বুঝতে পারছি, কিন্তু আর যে কিছু করার নেই। স্বয়ং রায়ান ওনাকে ফোন করে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে মেয়েকে যেন আটকে রাখে। এরপর তার আর তার স্ত্রীর মাঝে আসলে আর ছেড়ে কথা বলবে না। সে তার স্ত্রীকে নিয়ে ভালো থাকতে চায়। মুস্কানের প্রতি তার কোনো ফিলিংস নেই, এটা যেন মেনে নেয়। তাহলে আর কিভাবে মেয়েকে প্রশ্রয় দিবেন তিনি? মেয়েকে এখন সঠিক পথ দেখানোই বাবা হিসেবে ওনার দায়িত্ব। বাবা চলে যেতেই মুস্কান বিছানায় শুয়ে পড়ল। দুহাত একত্রে কানের পাশে রেখে তার উপর নিজের মাথাটার স্থান দিল। মনে পড়ল কালকে নিশাতের সাথে তার বলা কথোপকথন। এ মেয়ে দাঁড়াও। শব্দগুলো কর্ণগোচর হতেই থেমে দাঁড়ালো নিশাত। মুস্কান দুপা এগিয়ে নিশাতের সামনে দাঁড়িয়ে শুধালো, কি বলে তুমি? নিশাত মেয়েটার মুখপানে একবার তাকালো। বোঝার পরেও জিজ্ঞেস করছে কি বলেছে সে। নিশাত স্পষ্ট ভাষায় বলে উঠল, বলেছিলাম না, চেষ্টা করে দেখুন, যদি তাকে পেতে পারেন পেয়ে দেখান, আর যদি হেরে যান তাহলে মেনে নেবেন সে আমার। এখন মেনে নিন সে শুধুমাত্র আমার। আর যদি না মানি? জেদপূর্ণ কথা শুনে নিশাত হালকা ঠোঁট বাঁকিয়ে আওড়ালো, মানা না মানা আপনার বিষয়, কিন্তু ভুল করেও যদি আমার স্বামীর আশেপাশে আপনাকে আর দেখেছি তাহলে আমার থেকে খারাপ কেউ আর হবে না, মাথায় রাখবেন। আপনি বড় বলে ভাববেন না যে সবসময় আপনাকে আমি ছেড়ে দিব। মেয়েটা কি তাকে হুমকি দিচ্ছে? ভাবতেই ক্রোধান্বিত স্বরে জিজ্ঞেস করলো, কি করবে তুমি? সে একবার কাছে এসে দেখুক না কি করি। ছোট বলে হেয় করবেন না আপু। তৃতীয় ব্যক্তি হয়ে আমাদের মাঝে এসে আবার বড় বড় কথা বলছো মেয়ে। নিশাত আর একটু চওড়া হাসি হেসে বলল, স্ত্রী কখনো তৃতীয় ব্যক্তি হয় না আপু, তাই আমি নই, আপনি আমাদের স্বামী স্ত্রীর মাঝে তৃতীয় ব্যক্তি হিসেবে আছেন। তাই বলছি দূরে থাকুন আমাদের থেকে। বলে সামনে থেকে চলে যেতে নিয়েও পুনরায় পিছু ফিরে একটা দীর্ঘশ্বাস ফেলে শান্ত স্বরে বলল, যদি সে আপনাকে ভালোবাসতো তাহলেও না হয় আমি মেনে নিতাম, কিন্তু যার জন্য এত পাগলামো সেই তো আপনাকে চায় না। তাহলে কিসের জন্য এই লড়াই আপু? ভুলে যান সবকিছু আর নতুন করে সবকিছু শুরু করুন। আসছি। বলে উল্টো ঘুরে হাঁটা শুরু করলো। নিশাতের কথাগুলো কি মুস্কানের রাগকে প্রশমিত করতে সক্ষম হলো? বোঝা গেল না, তবে স্বরটা কেমন নরম শোনালো। পিছু থেকে শুধিয়ে উঠল,
তোমাকে ভালোবেসে বুঝি রায়ান কখনো মুখে বলেছে? নিশাদকে আর থামাতে দেখা গেল না। না তো পিছু ফিরে তাকালো, সম্মুখে অগ্রসর হতে হতেই জবাব দিয়ে দিল। সব কিছু মুখে বলার প্রয়োজন পড়ে না আপু। আমি একটু হলেও তার চোখ পড়তে পারি। তবে বেশি ভাববে না আপু, একদিন সে মুখেও ঠিক উচ্চারণ করবে, দেখে নিয়েন। ভাবনাচ্যুত হলো মুস্কান, চোখ দুটো বুজে নিল। কালকের কথা স্মরণ হতেই বন্ধ চোখের কোণ ঘেঁষে এক ফোঁটা অশ্রু গড়ালো। মন যেন প্রশ্ন করে উঠল, ঠিকই তো, যে মানুষটা তাকে চাই না তার জন্য এত পাগলামো, এত জেদ দেখিয়ে কি হবে? শেষে কি তাকে নিজের করে পাওয়া যাবে? মনে যেন জবাব দিয়ে দেয় পাওয়া যাবে না তাকে, তবুও মানতে চায় না, কষ্ট হয়। শুরুতে যে জেদ ছিল সেই পরে ভালোবাসার মানুষ হয়ে উঠল, কিন্তু তাকেও পেল না। এত টাকা পয়সা থেকে কি হলো? কখনো তো কারো ভালোবাসা পেল না, এক টুকরো সুখের দেখা মিলল না। তাহলে কি টাকা পয়সা সুখ দিতে ব্যর্থ? এবার আর উত্তর মিলল না, চোখ বুজে পড়ে রইল। জীবনের হিসাব নিকাশ করতে ব্যস্ত হলো, কিন্তু সবকিছুর মাঝে এটাই স্মরণ করলো না যে কেউ একজন তার জীবনে এসেছিল একটিখানির ভালোবাসার ছোঁয়া দিতে। ছেলেটার সাথে 2 বছর পার করেও ছেলেটাকে ছুঁড়ে ফেলে দিয়েছিল শুধুমাত্র একটা ছেলের জন্য, যে ছেলে আজ তার নির্দাহীনতার কারণ। নিজের হাতে নিজের সুখটাকে পায়ে ঠুকরেছিল সে। খাবারের একটা ট্রে নিয়ে রুমে ঢুকতেই দেখলো তার বরবাবু শার্টলেস অবস্থায় মাথা পুছতে ব্যস্ত। এর মাঝে লোকটা গোসল সেরে বেরিয়ে এসেছে। কফি আনতে গেলেও স্বামী খেয়ে এসেছে কিনা এই ভেবে খাবার গরম করে নিয়ে এসেছে, তাই এত দেরি হলো আসতে। দুজনের হালকা চোখাচোখি হলো। নিশাদ ট্রেটা টেবিলে রেখে শুধালো, আপনি কি খেয়ে এসছেন? না হলে আমি খাবার এনেছি, খেয়ে নিন। ক্ষুধা তেমন নেই, কিন্তু বউ যেহেতু এনেছে খেতে তো হবেই, বলো। নিশাদ জবাব দিল না। ওই খোলা বক্ষ পানেও তাকালো না। খোলা বক্ষ পিঞ্জরের পানে তাকালে তার কেমন অন্যরকম অনুভূতি হয়। তাই না তাকিয়ে রায়ানের হাত থেকে তোয়ালেটা নিয়ে ব্যালকনিতে মেলে দিয়ে আসলো। বউ তাকে শার্টলেস দেখে লজ্জা পাচ্ছে বুঝতে পেরে ঠোঁট বাঁকালো রায়ান। হেঁটে গিয়ে রুমে রাখা সোফাটাই বসে পড়ল। নিশাদ ফিরে আসতেই বলল, আমাকে খাইয়ে দাও। নিশাদ ভ্রুতে ভাঁজ ফেলে তাকালো। খাইয়ে কেন দিতে হবে? কিন্তু মুখে প্রশ্ন করল না। প্রথমবার আবদার করেছে, পূরণ করা যেতেই পারে ভেবে এগিয়ে গেল স্বামীর পানে। টেবিল থেকে প্লেটটা নিয়ে দাঁড়াতেই রায়ান নির্দেশ দিল, ওটা নিচে রাখো। নিশাদ সোফায় খাবার রেখে তার পাশের সোফায় বসতে যাবে, তৎক্ষণাৎ রায়ান বলল, আমার কোলে বসো। নিশাতের লজ্জায় মূর্ছা যাওয়ার অবস্থা হলো। প্রথমত লোকটা শার্টলেস বসে আছে, এখন আবার কোলে বসতে বলছে। পাগল হয়ে গেল নাকি? তার বুঝি লজ্জা লাগে না? নিশাদকে নিশ্চুপ দাঁড়িয়ে থাকতে দেখে তার ভাবনার মাঝেই রায়ান স্বরে গম্ভীরতা ফুটিয়ে নির্দেশ দিল। কোলে বসতে বলেছি তোমাকে নিশাদ। এমন স্বর শুনে নিশাতের লজ্জা পালালো। একটু আগেই তো কি সুন্দর করে কথা বলছিল, আর এখন সামান্যতেই রেগে গেল নাকি? তবে লজ্জা ভুলে একটা অস্বস্তি নিয়ে রায়ানের কোলের উপর স্থান দিল নিজেকে। কিন্তু নিজেদের মাঝে সামান্যতম দূরত্ব বোধহয় রায়ানের পছন্দ হলো না। নিশাদ বসতে রায়ান তার কোমর জড়িয়ে নিজের খোলা বুকের সাথে মেয়েটার পিঠ মিশিয়ে দিয়ে বসালো। এমন করায় নিশাদ কেঁপে উঠল। তা লক্ষ্য করে রায়ান আড়ালে সূক্ষ্ম হেসে বলল, নাও এখন শুরু করো। শুরু করতে বললেই কি করা যায়? নিচু স্বরে বলল। এভাবে বসলে খাওয়াবো কিভাবে? কথাটা বলতে রায়ান এক ঝটকায় বউকে ঘুরিয়ে তার দুপায়ের পাশে বউয়ের দুপায়ের স্থান দিয়ে বসালো। হঠাৎ করে এমন করায় ভয়ে নিশাদ স্বামীর গলা পেঁচিয়ে ধরল। এভাবে সামনাসামনি বসানোতে আর একটু লজ্জা পেল নিশাদ। নিশাতের দ্রুত চলা হৃদস্পন্দনের শব্দ ঠিক শুনতে পেল রায়ান। বউয়ের চোখের দিকে তাকিয়ে আজ্ঞা দিল, এখন খাওয়ানো শুরু করো। নিশাদ কাঁপা কাঁপা হাতে প্লেটটা হাতে নিল। এক টুকরো রুটির সাথে সবজি নিয়ে খাবারটুকু তুলে সামনে ধরতেই রায়ান নিজের এক হাতের সাহায্যে নিশাতের খাবার ধরা হাতটার সবজি বরাবর ধরল। নেশালো চোখে বউয়ের পানে তাকিয়ে থেকেই খাবার সহ তার অর্ধেকটা হাতও নিজের মুখে পুরে নিল। রায়ানের কাণ্ডে নিশাতের হাত থেকে থালা পড়ে যাওয়ার অবস্থা। রায়ান বুঝতে পেরে নিজেই বউয়ের হাত থেকে প্লেটটা নিচে রেখে দিল। চোখ পড়ল বউয়ের গলায় পেঁচানো ওড়নাটার পানে। একটা হাত বাড়িয়ে সন্তর্পণে তা সরিয়ে নিচে একপাশে রেখে দিল। নিশাতের এবার লজ্জায় মরিমরি অবস্থা। বুঝল না রায়ান তাকে এভাবে শাস্তি কেন দিচ্ছে। তার জন্য এসব শাস্তিই তো বটে। কোনো মতে কম্পনরত স্বরে শুধালো, আপনি এমন করছেন কেন? রায়ান খাবারের প্লেটটা উঁচিয়ে ধরে হিমশীতল কণ্ঠে আওড়ালো, স্বামীর সামনে এসব পড়ে থাকলে ভীষণ বিশ্রী লাগে বুঝান, তাই আমার সামনে এসব পড়ার প্রয়োজন নেই এখন থেকে, ঠিক আছে?
নিশাত লজ্জার অস্বস্তিতে চোখ বুজে নিল। রায়ানের বোধহয় এত লজ্জা পছন্দ হলো না। আর স্বামীর কাছে কিসের অস্বস্তি? সে প্লেটটা পুনরায় রেখে দিয়ে অকস্মাৎ নিশাতের পোশাক গলিয়ে নিজের হাত দুটোর স্থান দিল উন্মুক্ত কোমরে। ঠান্ডা হাতের স্পর্শ পেতেই নিশাত নড়ে চড়ে উঠল। নিশাতের নড়চড় থামাতে রায়ান কোমরের খাঁজে অধিক মাত্রায় চাপ প্রয়োগ করে নির্লিপ্ত স্বরে আওড়ালো, স্বামীর কাছে এত অস্বস্তি কেন চড়ুই পাখি? নিশাত কোনো মতে উচ্চারণ করতে চাইল। প্লিজ প্লিজ আপনার হাত দুটো সরান, এমন করবেন। স্বামীর স্পর্শ নিতে শেখো পাখি। কতদিন আর দূরে দূরে থাকবে বলো? জবাব পেয়ে চুপ থাকলো নিশাত। এরপর আর কি বলার থাকতে পারে, কিন্তু লজ্জা যে কমছে না। প্রথম প্রথম স্বামীর এতটা নিকটে আসায় লজ্জা অস্বস্তি তো হবে, কেন বুঝছে না লোকটা? নিশাতকে তখনও চোখ বুজে থাকতে দেখে রায়ান গাঢ় স্বরে বলল, চোখ মেলে আমার পানে তাকাও বউজান। তখন তো বেশ তাকিয়েছিলে, ঠিক ওভাবে। এমন সম্বোধন শুনে নিশাত চোখ মেলে তাকালো। রায়ানের ভাষা ভাষা নেশায় আচ্ছন্ন চোখ দুটোর পানে তাকালো। ওই চাহনের গভীরতা বুঝতে পেরে শুষ্ক ঢোক গিলল, শুধালো, আপনি কি সব নামে ডাকেন আমাকে? কেন পছন্দ হয়নি? ঠিক আছে তাহলে হানি, সুইট হার্ট এইসব চলবে বেব? গাঢ় স্বরের এমন জবাব পেয়ে প্রত্যুত্তরে হালকা রাগ ফুটিয়ে বলল নিশাত। চুপ করুন আপনি এখন, আর আমাকে খাওয়াতে দিন। খাওয়ার কথা শুনতেই রায়ান গাঢ় হাসকি স্বরে উচ্চারণ করলো, ওসব খাওয়াতে হবে না আর। এখন আমার বউকে খাওয়ার মুড হয়েছে, শুরু করি। বলে জবাবের আশা না করেই মেয়েটার গলার ভাঁজে মুখ গুজে ছোট ছোট স্পর্শ দিয়ে ভরিয়ে তুলতে ব্যস্ত হয়ে পড়ল। নিশাত যেন নিজের ভারসাম্য হারালো। তৎক্ষণাৎ এক হাতে রায়ানের চুল আঁকড়ে ধরল শক্ত করে, যেন আস্থা ছিঁড়েই ক্ষান্ত হবে। কিন্তু এসবে রায়ানের মাঝে কোনো ভাবান্তর এলো না। সে বউতে যেন আরও মত্ত হতে উদ্গ্রীব হলো। হঠাৎ গলার সামান্য নিচে জোরে একটা কামড় বসাতে নিশাত ব্যথায় আঁতকে উঠল। আহ! সেই চিৎকার কানে তুলল না রায়ান। কামড় দেওয়া স্থান এবং সম্পূর্ণ গলা কাজ জুড়ে ছোট ভেজা স্পর্শে সিক্ত করে তুলল। হাত দুটোর অবাধে বিচরণ ঘটালো মেয়েটার পিঠময়। নিশাত এবার অন্য হাতে রায়ানের পিঠ খামচে ধরল, চোখ খিচে বন্ধ করে নিল। নিচের কাজ জুড়ে রায়ানের বেসামাল স্পর্শ আর উত্তাপ শ্বাসের তাড়নায় টিকতে না পেরে নড়ে চড়ে কোনো মতে উচ্চারণ করে উঠল, থামুন ডাক্তার বাবু, প্লিজ থেমে যান। রায়ান সত্যি থেমে গেল। তাকালো বইয়ের বন্ধ দু চোখের পানে, অশান্ত শ্বাস ফেলে বলল, শান্ত থেকে ঠিকমতো খেতে দাও না পাখি। নিশাতের শ্বাস এলোমেলো হলো, জড়ানো স্বরে আওড়ালো, আপনার বেসামাল স্পর্শে আমার দেহে যেন ভূমিকম্প সৃষ্টি হয়েছে, বুঝতে পারছেন না আপনি? ভয় কেন পাচ্ছ? এই আমিই তোমার ভরসার স্থল হব। কোঅপারেট পাখি। নিশাত আরও কিছু বলতে চাইল, কিন্তু রায়ান তাতে বাধা প্রদান করল। বউকে সেভাবে কোলে নিয়ে উঠে দাঁড়ালো। নিশাত ভারসাম্য বজায় রাখতে দুপা দিয়ে রায়ানের কোমর পেঁচিয়ে ধরল। অগ্রসর হয়ে বিছানা অবধি গিয়ে নিশাতকে নিয়ে শুয়ে পড়ল। রায়ান যে একটু একটু নিজেকে হারাতে বসেছে তা ঠিক বুঝল নিশাত। এখন না আটকালে যে এই লোক আরও বেশি কিছু ঘটাবে তা নিশ্চিত। নিচের মুখের উপর গরম নিঃশ্বাসের তাপ অনুভব করতেই চোখ মুখ খিচে বলে উঠল, এত কাছে আসবেন না প্লিজ, আমার পিরিয়ড চলছে। রায়ান শুনল। বিরক্ত হলো কিনা বোঝা গেল না, শুধু মুখটা আরও কাছে এগিয়ে নিয়ে ভরাট স্বরে উচ্চারণ করল, সো হোয়াট হানি, কিস করতে তো বারণ নেই। আপাতত একটা দীর্ঘ চুমু পেলেই সন্তুষ্ট আপনার স্বামী। বলে গভীর আশ্লেষে আকরে ধরল নিজস্ব রমণীর অধর। একটা হাতের স্থান কানের পাশে চুলের ভেতর রাখলেও মেয়েটাকে বেসামাল করতে অন্য হাতের আনাগোনা জারি রাখল কোটি দেশ জুড়ে। নিশাত সাইজা নিয়ে স্বামীকে সহায়তা করল। খাবারের প্লেটটা সেভাবে পড়ে রইল। দুই নয়নরই আলোকসজ্জিত ঘরে একে অপরের সাথে মত্ত হলো। নীরবতার চাদরে ভরে উঠল রুম। শুধু দুটো অস্থির মানুষের বেসামাল। অশান্ত নিঃশ্বাসের শব্দ ভেসে উঠল বাতাসের সাথে। সূর্যকিরণের উজ্জ্বল আলো পর্দার ফাঁক গলে চোখে মুখে পড়তেই ঘুম ভাঙল নিশাতের। জাগ্রত হবার পরে আজও স্বামীর দেখা পেল না। লোকটা তাকে ডেকে তুললেই পারত, তাহলে অন্তত ঘুম থেকে উঠে দেখা পেত। তবে আজ না ডেকে ভালোই হয়েছে, নয়তো দেখা যেত লোকটা তাকে সকাল সকালই নির্লজ্জ বাক্য আউড়িয়ে আরও লজ্জায় ফেলে দিত। মনে পড়ে রাতের উন্মাদনার কথা। কখনো কি ভেবেছিল গম্ভীর লোকটা এতটা উন্মাদ হবে তার জন্য? অমন গভীর স্পর্শ দিয়ে তাকে নাজেহাল করে তুলবে, একটু একটু ভালোবাসায় ভরিয়ে তুলবে তার জীবন।
অবচেতন মনে একটু আশা পোষণ করে রাখলেও কখনো এতটা আশা রাখেনি। এই জন্যই বোধহয় স্বামীর ভালোবাসা, আদর পেতে এত সুখ সুখ অনুভব হচ্ছে। এই সুখ, এই স্বপ্ন কখনো শেষ হয়ে যাবে না তো? শঙ্কা জাগে মনে, আবার মনে যেন বলে রায়ান তোকে কখনো ছাড়বে না, যত্ন করে আগলে রাখবে। একটা ভরা সংসার হবে যার সবটুকু জুড়ে থাকবে খুশির আবহ। বিছানা ছেড়ে গোসল সেরে এসে পড়তে বসলো। কাল এতটুকু পড়তে পারেনি। কিছু সময় অতিক্রম হতেই রায়ান ফিরে এলো। বউকে পড়তে দেখে কাবাটের দিকে এগিয়ে যেতে যেতে বলল, একটা কফি আনতে পারবেন অ্যাসিস্ট্যান্ট? নিশা চোখ ছোট করে দৃষ্টি দিল। লোকটা এমন করে বলছে যেন তাকে এখন আর কফি এনে খাওয়ায় না, আর রাতেও তো কত নামে ডাকলো, আর এখন কি মনে করিয়ে দিচ্ছে যে সে তার অ্যাসিস্ট্যান্ট। বহুরূপী লোক একটা। কোনো বাক্যালাপ না করে উঠে চলে গেল নিচে। রায়ানও বয়ে যাওয়ার পানে তীক্ষ্ণ দৃষ্টি ফেলে কাবার থেকে নিজের পোশাক বের করে বিছানায় রাখলো। তারপর বাথরুমে গেল। গোসল শেষ করে একটা টাওয়াল কোমরে পেঁচিয়ে উন্মুক্ত শরীরে বের হলো। ততক্ষণে নিশা তো কফি নিয়ে ফিরে এলো। রায়ান অন্য একটা টাওয়াল দিয়ে মাথা পুছিয়ে তা বিছানায় ফেলে রাখলো। হঠাৎ চোখ স্থির হলো দরজায়। বউ তার কফি হাতে কটমট করে তাকিয়ে আছে। বউয়ের অমন তাকানো দেখে চোখ ছোট ছোট করে নিল রায়ান। অমন করে তাকিয়ে আছে কেন? রেগে গেছে নাকি বউটা আবার? নিশার চোখ গরম করে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। লোকটা রোজ ভেজা তোয়ালে বিছানায় রেখে দেয়, এটা তার একদম পছন্দ নয়। আর প্রতিদিন গোসল শেষে এমন অর্ধনগ্ন হয়ে বের হওয়ার দরকার কি? আজ তো ট্রাউজারের পরিবর্তে একটা টাওয়াল পরে বেরিয়েছে। নিজে লজ্জা না পেলেও বউ যে লজ্জা পায় এটা বুঝতে পারে না। হঠাৎ নিশাত কিছু একটা ভাবতেই চোখের দৃষ্টি বদলে ফেলল। কফিটা রেখে আসলো নিজের পড়ার টেবিলের উপর। তারপর রায়ানের পানে তাকিয়ে লাজুক হাসি ফুটিয়ে তুলল। বউয়ের মুখে হঠাৎ লাজুক হাসি দেখে রায়ান বিভ্রান্ত হলো। এমের রূপ কেন বদলে গেল? তার ভাবনার মাঝে নিশাত ছোট ছোট কদম ফেলে রায়ানের দিকে এগিয়ে এলো। রায়ান যেন এতে আরও ভড়কে গেল। আবার বউয়ের মুখের লাজুক হাসির সাথে অন্যরকম দৃষ্টি দেখে শুকনো ঢোক গেল। নিশাত একদম সামনে এসে দাঁড়াতে রায়ান ভড়কালো স্বরে শুধালো, তুমি এভাবে আমার দিকে এগিয়ে এলে কেন? কি মতলব তোমার? প্রশ্ন পেয়ে নিশাত ফেসটাকে আরও ইনোসেন্ট বানিয়ে তুলল। লোকটা বিভ্রান্ত হয়েছে বুঝতে পেরে মনে মনে হেসে ফেটে পড়ল। মুখে আর একটু লাজুকলতা ভাব ফুটিয়ে স্বরে মাদকতা মিশিয়ে জবাব দিল, আপনি বলেছিলেন না, আপনার বউ হতে গেলে আপনি এক পা বাড়ালে তাকে নিজ তাগিদে 2 পা বাড়াতে হবে। দেখুন, আপনি এক কদম না বাড়ানো সত্ত্বেও আমি কতগুলো কদম আপনার দিকে এগিয়ে এলাম। বইয়ের কথায় আর কাজে রায়ান যেন নিজের খেই হারালো। খুশি হয়ে কিঞ্চিত ঠোঁট বাঁকিয়ে আবেশিত স্বরে শুধালো, আচ্ছা, আরো অনেক কিছুই তো বলেছিলাম বউ পাখি। তা পরের স্টেপ কি আপনার? আমি কিন্তু সব কিছুর জন্য তৈরি। নিশাত আর এক কদম হেঁটে এসে রায়ানের গা ঘেঁষে দাঁড়ালো। স্বামীর বুকের ধুকভুকানি শব্দ স্পষ্ট শুনতে পেল। তা আরও বাড়িয়ে দিতে নিজের ডান হাতের তর্জনী আঙুলটা রায়ানের কপালে ঠেকালো। আলতো স্পর্শে তা কপাল থেকে গালে, গাল থেকে থুতনিতে এসে স্থির করল। পরবর্তীতে তা পুনরায় গতিশীল করে গলা বেয়ে উন্মুক্ত বুকে ঠেকালো। এতে যেন রায়ানের নিঃশ্বাস আটকে আসার জোগাড় হলো। চোখ বুজে বইয়ের স্পর্শ অনুভব করল। রায়ানের ক্রমাগত উপর নিচে ধাবিত হওয়া অ্যাডামস অ্যাপেলের দিকে একবার চোখ দিল নিশাত। তা দেখে নিজেও শুষ্ক ঢোক গিলল। নিজেকে সামলিয়ে পুনরায় লোমহীন শক্ত বক্ষ বেয়ে নিজের দিকে অগ্রসর হলো। রায়ান বোধহয় আর সহ্য করতে সক্ষম হলো না। বইয়ের হাত রোধ করতে যাবে, কিন্তু তার পূর্বে নিশাত অদ্ভুত কাণ্ড ঘটিয়ে ফেলল। আলগাভাবে পেঁচানো স্বামীর কোমরের টাওয়ালটা একটানে খুলে ফেলে দিয়েই এক দৌড়ে রায়ানের সামনে থেকে সরে রুম থেকে উধাও হয়ে গেল। রায়ানের কি ঘটেছে তা বুঝতে বোধহয় একটু সময়ও লেগে গেল। বুঝতে সক্ষম হতেই অটোমেটিক্যালি হাত দুটো সামনে চলে এলো। সম্মুখ পানে হাত দ্বারা ঢেকে ধরল। এক নিমেষে সমস্ত ভালো লাগা যেন শেষ হয়ে গেল। সে কি ভেবেছিল আর বউ তার কি ঘটিয়ে চলে গেল? এই মেয়ে এত পাজি! বউকে চলে যেতে দেখেও উচ্চ আওয়াজে বলে উঠল, বলদ বউ, এখনো বাসরটা সারতে পারলাম না, তার আগে আমার ইজ্জত নিয়ে টানাটানি করছে। 10 নম্বরের গাঁধি কোথাকার। একটা হতাশ শ্বাস ফেলে বিছানায় রাখা পোশাকের পানে ঘুরে তাকালো। শার্টটা নিয়ে গায়ে জড়াতে জড়াতে বিড়বিড়ালো, ভাগ্যিস নিচে একটা ছিল, নয়তো বলদ বউয়ের জন্য আমার সব দেখে নিত। পোশাক পরা শেষ করে হেঁটে গিয়ে কফিটা হাতে নিল। ঠান্ডা হতে শুরু করেছে। একটু সময় নিয়ে তা শেষ করে বইয়ের ব্যাগটা নিচেই গুছিয়ে নিল। ওই মেয়ে যে এখন আর রুমের ধারে কাছে আসবে না তা ভালোই জানে। কাজ শেষ করে রুম থেকে বের হলো।
আজ তার দ্রুত বের হতে হবে, এই জন্যই ওভাবে বেরিয়েছিল, যাতে বারবার পোশাক চেঞ্জ করতে না হয়। কিন্তু বউটা তার ফালুদা বানিয়ে দিল। ভেবে আর একটা দীর্ঘশ্বাস ছাড়ল, মনে মনে হাসিও পেল বউয়ের কাণ্ডের কথা স্মরণ হতেই। নিশাত নিচে এসে হাসতে হাসতে শেষ। তার হাসি দেখে দুই শাশুড়ি অবাক হয়ে তাকিয়ে আছে। এত প্রশ্ন করছে, কিন্তু মেয়েটা হাসির তাড়নায় জবাবই দিতে পারছে না। তার হাসি শাশুড়িরা থামাতে সক্ষম না হলেও একটা গম্ভীর স্বরের শান্ত ডাক শুনতেই থেমে গেল। নিশাত, এদিকে আসো দ্রুত, কথা আছে। রায়ানের ডাক শুনে হাসি থামিয়ে শাশুড়ি পিছে গিয়ে দাঁড়ালো। লোকটা আবার রেগে যাবে না তো? তখন লজ্জা না লাগলেও এখন নিজের কৃতকার্যের কথা ভেবে লজ্জা লাগছে, সাথে হাসিও পাচ্ছে। নিশাতকে বের হতে না দেখে নিজে এগিয়ে কিচেনের দরজার সামনে দাঁড়ালো রায়ান। ছেলেকে দেখতে পেয়ে রিমি বেগম ছেলের উদ্দেশ্যে শুধিয়ে উঠলেন। এই রায়ান, নিশাদের কি হয়েছে রে? তখন থেকে কেমন হাসছে, আর তোকে দেখে লুকালো কেন? মায়ের প্রশ্ন শুনে রায়ান খোক খোক করে কেসে উঠল। কাশির শব্দ শুনতেই নিশাত পুনরায় হেসে উঠল। ছেলে বৌমার কাণ্ড কিছুই বুঝল না দুই যা। রায়ান কাশি থামিয়ে নিশাতের উদ্দেশ্যে বলে উঠল,